নিঝুমের থেকে ওহেন হুমকি পেয়ে আবরাজের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তবে সে নিজেকে সামলে নেয়। নিঝুমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে বসে থাকে আর রাগে ফুঁসতে থাকে। নিঝুমও নিজের মতো করে নিজের রুমে চলে এসে শুয়ে পড়ে। এদিকে আবরাজ রাগ করে খাবার ফেলে দিলেও ভারী বিপদে পড়ে যায়, কারণ তার ক্ষুধা পাচ্ছিল। তবুও সে নিজের ইগোকেই প্রাধান্য দিল। না খেয়ে শুয়ে শুয়ে কম্পিউটারে নিজের কাজ করতে লাগলো। এভাবেই সময় এগিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। সকাল থেকে আবরাজ কিছু খায়নি, যার দরুন এখন ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠেছে। আবরাজ আর কাজেও মন বসাতে পারছিল না। তাই এবার সে ভাবলো নিজেই রান্না করে খাবে। কিন্তু সেখানেও যে বিপত্তি, আবরাজ তো একদমই রান্না করতে পারে না। এরই মধ্যে নিঝুম হঠাৎ করে আবরাজের রুমের বাইরে এসে তার দরজায় নক করে। আবরাজ কোনো কথা বলে না। নিঝুম নিজ থেকেই বলে, আপনি তো মনে হয় সকাল থেকে কিছু খাননি, খাবেন কিছু? খেলে গরম করে দিই। আবরাজ জেদ দেখিয়ে বলে, তোমার হাতের পানিও আমি স্পর্শ করব না। আবরাজের এহেন কথায় নিঝুমের ভীষণ রাগ হলেও সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দেখুন, মাথা গরম না করে খেতে আসুন। আমার ওপর রাগ আছে ভালো কথা, আমি নিজেও আপনার ওপর রেগে আছি, কিন্তু খাবারের ওপর রাগ দেখিয়ে তো লাভ নেই, তাই না? এতে করে তো উল্টো আপনি আরও কষ্ট পাচ্ছেন। আমার কষ্ট নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না, আমার ব্যাপারটা আমি সামলে নিতে পারবো। ইউ জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। নিঝুমের আর সহ্য হলো না, তাই সে প্রস্থান করলো। এদিকে আবরাজের ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। তাই সে আর উপায় না পেয়ে রান্নাঘরে গেল যাতে কিছু রান্না করে খাওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে সে বুঝলই না কিভাবে কি করবে। ইউটিউব দেখেও রান্না করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। শেষ পর্যন্ত আবরাজ বিরক্ত হয়ে বলল, ধুর, খাবোই না এখানে, প্রয়োজনে বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাবো। বলে আবরাজ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু আবহাওয়া তখনও বেশ খারাপ। তুষারপাত কিছুটা কমলেও রাস্তায় বরফ জমে আছে। রাস্তাঘাট একেবারে জনশূন্য। এমতো অবস্থায় কোনো রেস্টুরেন্ট খোলা থাকার সম্ভাবনা কম। যদি খোলা থাকেও সেটা অনেক দূরবর্তী স্থানে অবস্থিত হবে। কিন্তু আবরাজের কাছে এছাড়া আর কোনো উপায় নেই। তাই সে বাইরে যাবার জন্য গ্যারেজের দিকে গেল, নিজের গাড়ি বের করার উদ্দেশ্যে। এমন সময় সে নিঝুমের মুখোমুখি হলো। নিঝুম একদম আবরাজের সামনে দাঁড়ানো। আবরাজ রেগে বলল, সামনে থেকে সরো। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, জাহান্নামে যাচ্ছি। যাবে তুমি? নিঝুম বলে, ঠিকভাবে কথা বলুন। আর এখন আপনি কোথায় যাচ্ছেন? বাইরের আবহাওয়া তো এখনও ঠিক হয়নি, এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক হবে না। তোমার পরামর্শ কেউ শুনতে চায়নি, আমি আপনার ভালোর জন্যই বলছি। আবরাজ নিঝুমকে পাত্তা না দিয়েই নিজের মতো গ্যারেজে গিয়ে গাড়ি বের করে। নিঝুম বাইরে এসে আবরাজকে গাড়ি বের করতে দেখে বলে, দেখুন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমার ওপর রাগ করে শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। দেখছেন না এখনও তুষারপাত হচ্ছে, এই অবস্থায় আপনি কিভাবে গাড়ি চালাবেন? নিঝুমের এসব কোনো কথায় কর্ণপাত করে না আবরাজ। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে। নিঝুম একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, এই লোকটাও না আমার কথাকে গুরুত্বই দিল না। এখন যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? নিঝুম চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। মন ক্রমশ ডাকছে। এদিকে আবরাজ কোনো রকমে ড্রাইভ করতে থাকে। এই তুষারময় রাস্তায় গাড়িও ভালোভাবে চালানো যাচ্ছে না, ক্রমশ স্লিপ করছে। তবু আবরাজ অনেক কষ্টে ড্রাইভ করতে থাকে। এভাবে ঘন্টাখানেক ড্রাইভ করার পরও আবরাজ যখন কোনো রেস্টুরেন্ট খোলা খুঁজে না পায়, তখন সে বুঝতে পারে এভাবে খুঁজে আর কোনো লাভ নেই, কারণ এরকম আবহাওয়ার কারণে কোনো দোকানই খোলা নেই। মার্কস এবং ইলাও কিছু জরুরি কাজে কিছুদিনের জন্য লন্ডনের বাইরে গেছে, তাই তাদের কাছেও সাহায্য পাবার উপায় নেই আবরাজের। তাই আর কোনো উপায় না পেয়ে আবরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। পুনরায় ফিরতি পথে আস্তে আস্তে বলে, সব দোষ ওই মেয়েটার। পাকনামি করে মিস জেরিনকে ছুটিতে পাঠিয়েছে, আর নিজে প্রতিদিন কী সব কুখাদ্য রান্না করে। পরবর্তীতে আবরাজ প্রথম দিনের সুস্বাদু খাবারের কথা মনে করে বলে, যদিও বা ওই রান্নাটা খারাপ করে না, কিন্তু না, যাই হোক না কেন, ওকে এটা বুঝতে দিলে চলবে না। ওকে আমায় দমিয়ে রাখতেই হবে। খুব দেমাগ হয়েছে ওর, না? এই দেমাগ বাড়তে দিলে চলবে না। ওর দেমাগ কিভাবে কমাতে হয় সেটা আমার জানা আছে। আর শুধু একবার আমায় ফিরতে দাও, তারপর ওকে দেখাচ্ছি মজা। বলে আবরাজ রেগে আরও জোরে ড্রাইভ করতে থাকে। কিন্তু হঠাৎ করে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ হঠাৎ করে তুষারপাতের বৃদ্ধির জন্য গাড়ির সামনের গ্লাস একদম ঢাকা পড়ে যায়। তাই আবরাজ সামনের কিছুই দেখতে পারছিল না। উপরন্ত জোরে ড্রাইভ করার জন্য আবরাজ সহজে গাড়িটাকে কন্ট্রোলও আনতে
জানতে পারে না, যার দরুন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটা সজোরে গিয়ে বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। আবরাজের মাথায় ভীষণ আঘাত লাগে এই দুর্ঘটনার ফলে এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। নিঝুম উদ্বিগ্ন হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। আবরাজ প্রায় সন্ধ্যা 6টার দিকে বেরিয়েছে। এতক্ষণে তো তার ফিরে আসার কথা, কিন্তু এখনও ফিরছে না। নিঝুমের মনে যে সব নৈতিবাচক ধারণা ঘুরছিল সেসব যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠল। নিঝুমের মনে ভয় ঢেকে বসলো। আবরাজের আবার কোনো বিপদ হলো নাকি এই নিয়ে। নিঝুম আর এইভাবে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারছিল না। তাই সে আবরাজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখে আবরাজ ফিরছে কিনা। কিন্তু যখন দেখে যে আবরাজ ফেরেনি তখন তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিঝুমের ভীষণ খারাপ লাগতে থাকে। ভিতর ভিতর অপরাধ বোধে ভুগতে থাকে সে। নিঝুম বলে, সকালে আমার ওনার সাথে এমন করাটা বোধহয় বাড়াবাড়ি ছিল, আর আমার উচিত ছিল ওনাকে যেভাবেই হোক এই পরিস্থিতিতে বাইরে যাওয়া থেকে আটকানো। না জানি এই রাত বিরেতে বেরিয়ে উনি কোন বিপদে পড়লেন। আমি তো এখানে কাউকে চিনিও না যে কারো কাছে সাহায্য চাইব। এখন আমার কি করা উচিত? নিঝুম ক্রমশ পাথর বনে যাচ্ছিল ভয়ে। এভাবে চিন্তায় চিন্তায় সারা রাত পেরিয়ে যায়। সারা রাতটা নিঝুমের নির্ঘুম কাটে। ভোরের দিকে আবহাওয়া অনেকটা ভালো হয়ে গেছিল। তুষারপাত বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় তুষার অপসারণের কাজ চলছে। এরকম পরিস্থিতিতে নিঝুম ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে নেয়। আল্লাহর কাছে আবরাজের জন্য দোয়া করে যেন তার কোনো বিপদ না হয়। ঠিক ভোর 6টার দিকে আবরাজের বাড়ির ল্যান্ডলাইনে কারো একটা কল আসে। নিঝুম কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলে ওঠে, কে? আপনি কি মিস্টার আবরাজ খানের পরিবারের কেউ? জি, আমি ওনার ওয়াইফ। গতকাল রাত থেকে ওনার কোনো খোঁজ পাচ্ছি না। আমি এখানে একেবারেই নতুন, তার ওপর খারাপ আবহাওয়ার জন্য খোঁজও নিতে পারিনি। উনি কোথায় আছেন এখন? সরি, একটা খারাপ সংবাদ আছে। আপনার হাজবেন্ড ভীষণ ইনজুয়েড। গতকাল রাতে একটা দুর্ঘটনায় উনি মারাত্মক আহত হয়ে লন্ডন সিটি হসপিটালে অ্যাডমিট আছেন। আপনি ইমিডিয়েটলি এখানে আসার চেষ্টা করুন। নিঝুম আবরাজের দুর্ঘটনার খবর শুনে আর ঠিক থাকতে পারে না। সাথে সাথে সে ভীষণ অস্থির হয়ে ওঠে। কোনো উপায় অন্তর না পেয়ে সে দ্রুত দৌড়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। আসার সময় অবশ্য নিজের সাথে করে কিছু টাকাও নিয়ে আসে, যা আবরাজের মানি ব্যাগে ছিল, কারণ বাইরে চলার জন্য তো টাকার দরকার। আর নিঝুমের কাছে এই দেশের মুদ্রা অর্থাৎ পাউন্ড ছিল না, তাই তাকে বাধ্য হয়ে টাকাটা নিতে হয়। বাইরে এসে নিঝুম একটা ট্যাক্সি দাঁড় করায়। আজ আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় আবারও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সেজন্য ট্যাক্সি পেতে তাকে কোনো বেগ পেতে হয় না। এতপর নিঝুম সেই ট্যাক্সি চালককে হাসপাতালের ঠিকানাটা দিয়ে বলে। এতপর তিনি রওনা দেন। হাসপাতালে পৌঁছে নিঝুম দৌড়াতে দৌড়াতে লিফটে যায়। যিনি কল করেছিলেন তিনি বলেছিলেন আবরাজকে 3তলায় অ্যাডমিট করা হয়েছে। তাই নিঝুম লিফটে উঠে 3তলায় যাওয়ার জন্য বোতামে চাপ দেয়। এরপর 3তলায় পৌঁছে গিয়ে রিসেপশন লিস্টের কাছে গিয়ে বলে, মিস্টার আবরাজ খান কোথায় অ্যাডমিট আছেন? আপনি কি ওনার বাড়ির লোক? কেবিন নাম্বার 703-এ চলে যান। ওনার চিকিৎসকের সাথে কথা বলে নেবেন। আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। নিঝুমের বুকটা ধক করে ওঠে। সে বলে, কিছু কি হয়েছে? যান, গেলে জানতে পারবেন। নিঝুম অস্থির চিত্তে কেবিন নাম্বার 703-এর দিকে যায়। ভেতরে ঢুকে দেখতে পায় আবরাজের মাথায় ব্যান্ডেজ করা এবং সে হাসপাতালের বেডে শুয়ে আছে। নিঝুম দেখতে পায় আবরাজের জ্ঞান ফিরেছে। সে চোখ খুলেই আছে। নিঝুম আবরাজকে উদ্দেশ্য করে বলে, আপনি ঠিক আছেন তো? আবরাজ নিঝুমের দিকে অবাক চোখে তাকায়। এতপর বলে, কে আপনি? আবরাজের কথায় নিঝুম অবাক হয়ে যায়। সে বলে, আমাকে চিনতে পারছেন না? আমি নিঝুম। নিঝুম? কই, এই নামে আমি কাউকে চিনি না তো, মনে পড়ছে না। আচ্ছা, আমার নাম কি? আবরাজের কথা শুনে নিঝুম চরম বিস্মিত হয়। হতবাক স্বরে বলে, কী সব বলছেন আপনি? এমন সময় আবরাজের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার এসে বলেন, আপনি কি ওনার বাড়ির লোক? আপনাকে কিছু জরুরি কথা জানানোর আছে। আসলে এই দুর্ঘটনার ফলে উনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার একটা সার্জারি করতে হয়েছে আমাদের। সেই সার্জারির সার্ভাইভেল রেট অনেক কম ছিল, কিন্তু থ্যাঙ্কস গড যে উনি ভালো আছেন। তবে এই সার্জারির ফলে ওনার মেমোরি লস হয়ে গেছে। এখন তাই ওনার আর কোনো স্মৃতি মনে নেই। নিঝুম হতবাক স্বরে বলে, কি? ওনার আগের কিছু মনে নেই? না, নেই।
ওনার কি স্মৃতি ফিরবে না ডক্টর? হয়তো ফিরবে, তবে সময় লাগবে। নিঝুম দীর্ঘ শ্বাস ফেলে। ডাক্তার আরও বলেন, এখন ওনার খেয়াল রাখা প্রয়োজন। আপনি যেহেতু ওনার পরিবারের লোক, তাই আপনার ওনার বেশি খেয়াল রাখতে হবে। এক মুহূর্তের জন্য ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। আর ওনার মাথায় যেন চাপ না পড়ে, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? গুড। এরই মধ্যে আবরাজ হঠাৎ করে বলে ওঠে, আমি এখানে কি করছি? আমি এখানে থাকবো না, আমায় এখান থেকে যেতে দিন। নিঝুম আবরাজকে বলে ওঠে, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাব। আবরাজ অবাক স্বরে বলে, আমার বাড়ি আছে? হ্যাঁ, আপনার খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আছে, গেলেই দেখতে পাবেন। আপনিও কি আমার সাথে থাকেন? নিঝুম মাথা নাড়ায়। আবরাজ জিজ্ঞেস করে, আপনি আমার কি হন? নিঝুমের মুখ হঠাৎ করে শুকিয়ে যায়। আবরাজ তো এই সম্পর্কটাকে স্বীকৃতিই দেয়নি জ্ঞানবশত, তাহলে কি তার এটা বলা ঠিক হবে? আবরাজ উত্তরের আশায় নিঝুমের দিকে তাকিয়েছিল। নিঝুম মলিন হেসে বলে, আমি আপনার স্ত্রী। আমার স্ত্রী? আবরাজের কিছু মনে পড়ছিল না, তাই সে নিজের মাথায় হাত রাখে। ডাক্তার বলে ওঠে, আপনার নিজের মাথায় কোনো চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। মিসেস খান, আপনি নিজের হাজব্যান্ডকে সামলান। আচ্ছা বলেই নিঝুম আবরাজের দিকে তাকিয়ে বলে, মনোবল হারাবেন না, আমি আছি আপনার পাশে। আপনার পাশে থেকে আপনার স্মৃতির শক্তি ফেরাতে আমি আপনাকে সাহায্য করব। আবরাজ নিঝুমের দিকে অনেক আশা নিয়ে তাকায়, যেন নিঝুমই এখন তার একমাত্র ভরসা। সেই দিনটা আবরাজকে হাসপাতালে কাটাতে হয়। ইতিমধ্যে মার্কস এবং ইলাও আবরাজের অসুস্থতার খবর পেয়ে নিজেদের কাজ মাঝপথে ফেলে ছুটে আসে আবরাজকে দেখার জন্য। সেই দিন দুপুরে তাদের দেখে নিঝুম দীর্ঘ শ্বাস ফেলে। ইলা নিঝুমের দিকে এগিয়ে এসে বলে, আবরাজ কেমন আছে এখন? শুনলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হলো এসব? নিঝুম সব ঘটনা খুলে বলে এবং শেষে বলে, উনি এখন নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন, কিচ্ছু মনে করতে পারছেন না। মার্কস করুণ স্বরে বলে, তাহলে কি ও এখন আমাদেরকেও চিনতে পারবে না? নিঝুম না বোধক মাথা নাড়ায়। মার্কসের মন খারাপ হয়ে যায়। ইলা মার্কসকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, ওর যে বড় কোনো ক্ষতি হয়নি এটাই অনেক। আশা করছি শীঘ্রই ও সুস্থ হয়ে যাবে। মার্কস ও এলিনা আবরাজের সাথে দেখা করতে আসে। মার্কস এসে আবরাজকে বলে, কেমন আছো তুমি? আবরাজ অবাক হয়ে বলে, কে আপনি? আমি মার্কস, আর ও হলো এলিনা, আমরা তোমার বন্ধু। আবরাজ নিজের মাথা চেপে ধরে বলে, আমার কিচ্ছু মনে পড়ছে না। নিঝুম বলে, ঠিক আছে, তুমি নিজের মাথায় জোর দিও না, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। আবরাজ নিঝুমকে বলে, আমার না খুব ভয় লাগছে এমন অপরিচিত মানুষদের মধ্যে। আপনার কি কাউকে বিশ্বাস হচ্ছে না? আবরাজ নিঝুমের দিকে আবেগ ঘন চোখে তাকিয়ে বলে, আমার শুধু আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, অন্য আর কাউকে না। আবরাজের কথায় নিঝুমের মনে অন্যরকম অনুভূতি খেলা করতে থাকে। সে কি বলবে কিছু বুঝতে পারে না। এরই মধ্যে ডাক্তার এসে বলে, আপনারা কেবিনটা ফাঁকা করুন প্লিজ, এভাবে এত লোক থাকা ভালো না। উনি যে কন্ডিশনে আছেন তাতে করে এত লোক সমাগম ওনার মানসিক অবস্থায় অবনতি ঘটাতে পারে। এলা বলে ওঠে, ঠিক আছে, আমরা যাচ্ছি। বলে ইলা ও মার্কস কেবিন থেকে বের হয়। নিঝুমও বের হতে যাবে। এমন সময় হঠাৎ করে আবরাজ বলে ওঠে, আপনি প্লিজ যাবেন না নিঝুম, আপনি গেলে আমার একদম ভালো লাগবে না, আপনি আমার পাশেই থাকুন প্লিজ। আবরাজের থেকে এমন কথা শুনে নিঝুম পুরো অবাক হয়ে যায়। যে আবরাজ জ্ঞানত কখনোই তার সাথে ভালো ব্যবহার করেনি, আজ সে স্মৃতি হারানোর পর এতটাই বদলে গেল যে নিঝুমের সাথে এত ভালো ব্যবহার করছে, নিঝুমের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছে। নিঝুম বুঝতে পারে না তার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত, তবু আবরাজের অনুরোধ সে ফেলতে পারে না। আবরাজকে ভরসা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। নিঝুমের কথায় আবরাজের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। আবরাজকে আজ তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। নিঝুম এসেছে আবরাজের সাথে। আবরাজ গত 2 দিন হাসপাতালে কাটিয়েছে। এই 2 দিনে এক মুহূর্তের জন্য সে নিঝুমকে চোখের আড়াল হতে দেয়নি। অনেক বেশি অবলম্বন হয়ে গেছে সে নিঝুমের ওপর। এদিকে নিঝুমও দায়িত্বের খাতিরে মুখ ফিরিয়ে থাকতে পারেনি আবরাজের থেকে। ছবি বেগম বারবার ফোন করে আবরাজের খোঁজ খবর নিচ্ছেন, নিঝুমকে বলছেন আবরাজের খেয়াল রাখতে, যদিও বা নিঝুম নিজস্ব দায়বদ্ধতা থেকে সব করছে।
আবরাজকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসার পরই সে বিভিন্ন জিনিস দেখে অবাক হয়ে সেগুলো সম্পর্কে জানতে চাইছে। এই যেমন যখন নিঝুম আবরাজকে তার রুমে নিয়ে এলো, তখন আবরাজ প্রশ্ন করে বসলো, এটা কি সত্যি আমার রুম? জি। আপনি কি এই রুমে থাকেন? নিঝুম বুঝতে পারে না তার কি উত্তর দেওয়া উচিত, তবুও সে মিথ্যা বলতে ইচ্ছুক নয়। তার জন্য না বোধক মাথা নাড়িয়ে জানালো সে এখানে থাকে না। আবরাজ বলে ওঠে, আপনি না বললেন আপনি আমার স্ত্রী? তাহলে আপনি আমার সাথে আমার রুমে থাকেন না কেন? নিঝুম কি উত্তর দেবে ভেবে পায় না। আবরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে আবরাজ বলে ওঠে, এখন থেকে আপনি আমার সাথে এই রুমেই থাকবেন। একা থাকতে কিন্তু আমার ভীষণ একাকিত্ব বোধ হবে এবং ভয়ও লাগবে। নিঝুম ইতস্তত বোধ করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় সোফায়। কেন সোফায় থাকবেন কেন? আপনি তো আমার স্ত্রী, তাই আমার সাথে আমার বিছানাতেই থাকবেন। নিঝুমের অস্বস্তি বাড়ে, সে বলে ওঠে, এটা হতে পারে না। কেন হতে পারে না? নিঝুম চুপ হয়ে যায়। আবরাজকে তো সে এখন কোনোভাবেই তাদের অতীতের ব্যাপারে বলতে পারবে না, এতে করে তো তার ওপর খারাপ প্রভাব পড়তে পারে। এই জন্য নিঝুম ভেবে বলল, আপনি তো এখন অসুস্থ, তাই আপনার বেশি আরামে থাকা দরকার। আমি আপনার সাথে বেড শেয়ার করলে তো আপনি আরামে থাকতে পারবেন না, তাই আপনি একাই থাকুন বিছানায়, সেটাই ভালো হবে। আমি না হয় সোফা বা কাইচে থাকবো। আবরাজ আর আপত্তি করে না, সেও সায় দিয়ে বলে, ঠিক আছে, আপনার ইচ্ছা যদি এমনটাই হয় তবে তাই হোক। আমি না হয় একাই থাকবো বিছানায়। নিঝুম এবার একটু স্বস্তি পায়। এতপর বলে, আপনি একটু বিছানায় শুয়ে বিশ্রাম করুন, আমি আপনার জন্য আপনার পছন্দের খাবার বানিয়ে আনছি। বলুন কি খেতে চান আপনি? আবরাজ বলে, আমার তো মনে পড়ছে না আমার প্রিয় খাবার কি, তবে আপনি যদি আমায় একটা খাবারের লিস্ট দেন সেখান থেকে আমি বেছে নিতে পারবো। আবরাজের কথা শুনে নিঝুম দ্রুত একটা কাগজে নানা রকম খাবারের নাম লেখে। খাবারগুলো যদিও সব বাঙালি। আবরাজকে সেগুলো দেখাতে আবরাজ বলে, এসব কি খাবার? আমার তো কিছুই মনে পড়ছে না এসবের ব্যাপারে। নিঝুম বলে, আচ্ছা, আপনার জন্য আমি শিং মাছের তরকারি করলে খাবেন? আপনার জন্য এই মুহূর্তে এটা ভালো হবে। আচ্ছা করুন। আবরাজের থেকে সবুজ সংকেত পেয়ে নিঝুম খুশি হয়ে রান্নাঘরে চলে যায়, গিয়ে রান্না করা শুরু করে দেয়। নিঝুমের রান্না শেষ হতেই সে বাইরে আসে। আবরাজ তখন ঘুমিয়ে গেছিল, তাই নিঝুম আর আবরাজকে বিরক্ত করে না। সে অপেক্ষা করতে থাকে কখন আবরাজের ঘুম ভাঙে। সেই অপেক্ষা করতে করতে সেও সোফায় শুয়ে পড়ে এবং একটু পরে ঘুমে নিমগ্ন হয়। এর প্রায় ঘন্টা খানেক পর আবরাজের ঘুম ভাঙে। তখন প্রায় রাত হয়ে এসেছে। আবরাজ ঘুম থেকে উঠে নিঝুমের নাম ধরে ডাকতে থাকে। নিঝুমের ঘুম বড্ড কাঁচা, তাই আবরাজ কবার ডাক দিতেই তার ঘুম ভেঙে যায়। নিঝুম আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে আবরাজকে বলে, কিছু বলবেন? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। নিঝুম বলে, ও আমি তো আপনার জন্য রান্না করেছি, একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বলেই নিঝুম রান্নাঘরে চলে যায়, গিয়ে আবরাজের জন্য ভাত ও শিং মাছের তরকারি নিয়ে আসে। এসে আবরাজকে বলে, এই নিন, খেয়ে নিন। আবরাজ অবাক চোখে খাবারের দিকে তাকিয়ে থাকে। নিঝুম সেটা খেয়াল করে বলে, কোনো সমস্যা? আবরাজ বলে, আমি তো বুঝতে পারছি না এই খাবারটা কিভাবে খেতে হয়। নিঝুম হালকা হেসে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আবরাজ নিঝুমের বাধ্যগত হয়ে চুপচাপ বসে পড়ে। নিঝুম ভাত মেখে নিজের হাতে আবরাজকে খাইয়ে দিতে থাকে। নিঝুমের দিকে আবরাজ বিমুগ্ধ হয়ে তাকিয়েছিল। নিঝুম অবশ্য আবরাজকে খাওয়াতে ব্যস্ত ছিল। খাবার শেষ হবার পর নিঝুম অনেক যত্ন করে আবরাজকে পানি খাইয়ে দেয়। খাওয়া শেষ করে আবরাজ নিঝুমকে বলে, ধন্যবাদ। নিঝুম বলে, ধন্যবাদ জানানোর কিছু নেই, আপনার যে কোনো প্রয়োজন হলে আমায় বলবেন। আবরাজ মৃদু হাসে। প্রকৃতির বুকে এক নতুন দিনের আগমন ঘটল। নিঝুম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছে। ব্রেকফাস্টে আজ সে স্যান্ডউইচ বানিয়েছে। স্যান্ডউইচ বানিয়ে এনে আবরাজের সামনে রাখে নিঝুম। আবরাজ স্যান্ডউইচটা খেয়ে নিতেই নিঝুম বলে, প্রস্তুত হন, এবার আপনাকে ওষুধ খেতে হবে। আবরাজ চোখ মুখ বিকৃতি করে বলে, ওষুধ? না, ওষুধ আমি খাবো না, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, ওষুধটা অনেক তেতো। নিঝুম হেসে বলে, এসব বললে তো হবে না, ওষুধ না খেলে তো আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না, তাই ওষুধ তো খেতেই হবে আপনাকে।
না খেলে হয় না? না, ওষুধ আপনাকে খেতেই হবে। আচ্ছা বেশ। এরপর নিঝুম আবরাজকে ওষুধ দিতেই আবরাজ সেই ওষুধটা খেয়ে নেয়। এরই মধ্যে হঠাৎ করে তাদের অ্যাপার্টমেন্টের কলিং বেল বাজতেই নিঝুমকে দরজা খুলে দেয়। মার্কস এসেছে। মার্কস ভেতরে ঢুকে নিঝুমকে জিজ্ঞেস করে, আবরাজ এখন কেমন আছে? জি, মোটামুটি ভালোই আছেন। নিশ্চয় ওর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। না না, তেমন কিছু না। আমি কি ওর সাথে দেখা করতে পারবো এখন? উনি ভেতরে আছেন। মার্কস বলে, আচ্ছা, দেখা করে আসছি। যদিও আমায় ও চিনবে না বলেই যেতে উদ্যত হয়। তারপর আবার যেন কি মনে করে পিছিয়ে এসে বলে, ও হ্যাঁ, একটা কথা বলতে তো মনেই ছিল না। আমি আবরাজের মামাকে ওর এই দুর্ঘটনার ব্যাপারে জানিয়েছি। উনি আজকে রাতেই নিউ ইয়র্ক থেকে লন্ডনের ফ্লাইটে রওনা দেবেন এবং কাল সকালে পৌঁছে যাবেন এখানে। আপনাকে এটা জানানোর ছিল। নিঝুম বলে, ও আচ্ছা, আমি তাহলে কাল ওনার জন্য খাবার বানিয়ে রাখবো। আচ্ছা, আমি তাহলে আবরাজকে দেখে আসি বলেই মার্কস ভেতরে যায়। নিঝুম একটা দীর্ঘ শ্বাস ফেলে, আনমনে হেসে বলে, একসময় যেই মানুষটা আমায় এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতো না, আজ সেই আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করছে না, আমার সব কথা মেনে নিচ্ছে। আমিও একসময় যার সাথে কথায় কথায় ঝগড়া করতাম, আজ তার সব আবদার মেনে নিচ্ছি। ভাবতে ভাবতেই কিছু একটা মনে করে নিঝুম বলে, না না, এসব ভাবা ঠিক হবে না। ওনার স্মৃতি নেই, তাই উনি এমন ব্যবহার করছেন। কিন্তু আবার আগের সব স্মৃতি ফিরলেই নিশ্চয় উনি আবার আগের মতো হয়ে যাবেন। তাই আমার কোনো মূল্যেই ওনার ওপর দুর্বল হয়ে পড়লে চলবে না। আবরাজ নিজের ঘরে বসেছিল। এমন সময় মার্কস তার ঘরে প্রবেশ করে দরজাটা ভালো করে লাগিয়ে দেয়। আবরাজ চোখ তুলে মার্কসের দিকে তাকিয়ে বলে, কে আপনি? মার্কস হেসে বলে, আমার সামনে এসব নাটক করতে হবে না তোমায়। তো বলো, স্মৃতি হারানোর অভিনয় করে কেমন লাগছে? আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোটামুটি। বুঝলাম না তোমার আর ইলার মাথা থেকে এটা কেমন বুদ্ধি বের হলো। এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত। তুমিই তো নিঝুমের আসল রূপটা দেখতে চেয়েছিলে। জানতে চেয়েছিলে যে নিঝুম কি আসলে ভালো মেয়ে নাকি লোভী। সেটা জানার জন্যই তো আমরা তোমাকে এই বুদ্ধি দিলাম। মার্কসের কথাটা শুনেই আবরাজ মনে করে সেদিনকার ঘটনা। সেদিন তার অ্যাক্সিডেন্ট হলেও সে বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, মাথায় সামান্য আঘাত লেগেছিল। আবরাজ সেই অবস্থায় স্থানীয় একটা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছিল। এতপর সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ইলা ও মার্কসের সাথে যোগাযোগ করে। সেই সময় ইলা আবরাজকে অনেক বকাবকি করে বলে, শুধু শুধু তুমি নিঝুমের সাথে ঝগড়া করে নিজের এত বড় একটা বিপদ ডেকে আনতে যাচ্ছিলে। এত সামান্য বিষয় নিয়ে কেউ ঝগড়া করে? এত ইগো কেন তোমার? আবরাজ বলে, তুমি নারীবাদী, সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি শুধু আমার দোষটাই দেখবে। নিঝুম মেয়েটাও কিন্তু কম নয়। তাদের তর্ক লেগেই যাচ্ছিল। এমন সময় মার্কস বলে ওঠে, আমার মনে হয় এভাবে ঝগড়া করে কোনো লাভ নেই। আমরা একটা সুন্দর সমাধান আনতে পারি। ইলা ও আবরাজ দুজনেই জানতে চায়, কি সমাধান? মার্কস বলে ওঠে, তোমার তো একটাই সন্দেহ তাই না, যে নিঝুম একটা লোভী মেয়ে, যে তোমার সাথে প্রতারণা করে বিয়ে করেছে। তো তুমি যদি নিশ্চিতভাবে জানতে পারো যে নিঝুমের আসল চরিত্রটা কেমন, তাহলে তো এই নিয়ে ঝামেলাটা কাটবে। আবরাজ সম্মতি জানিয়ে বলে, কিন্তু কিভাবে জানবো? মার্কস বলে, আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। আসলে এই রকম একটা মুভি দেখেছিলাম, তাই মাথায় বুদ্ধিটা এলো। কি বুদ্ধি? তুমি একটা কাজ করতে পারো, নিজের স্মৃতি হারানোর নাটক করে তারপর নিঝুমকে পরীক্ষা করে দেখতে পারো সে আসলে লোভী নাকি ভালো মনের মেয়ে। যদি নিঝুম সত্যি লোভী হয় তাহলে নিশ্চয় এই সময়ের সদ্য ব্যবহার করবে। ইলা বলে ওঠে, এটা কি কাজে দেবে? সিনেমা আর বাস্তব জীবন তো এক নয়। মার্কস বলে, কাজ করলেও করতে পারে, আর এতে করে আর যাই হোক না কেন এদের নিত্য নতুন এই ঝগড়া তো থামবে। আবরাজ সে সময় বলছিল, এসব কি বলছো মার্কস? আমি কেন এমন অভিনয় করতে যাব? একটু ভেবে দেখো, পরামর্শটা কিন্তু খারাপ নয়। আর হ্যাঁ, এই অভিনয়ের সময় কিন্তু তুমি নিঝুমের সাথে ভালো ব্যবহার করবে বলে ওঠে ইলা। আবরাজ বলে ওঠে, অসম্ভব, ওই মেয়ের সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো না। মার্কস সে সময় বলেছিল, সেটা না হয় সময়ের ওপর ছেড়ে দাও। যদি নিঝুম তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার অসুস্থতার সুযোগ না নিয়ে তোমাকে সহানুভূতি দেখায়, তাহলে ওর সাথে ভালো ব্যবহার করো। আর যদি ও সুযোগ নেওয়ার চেষ্টা করে,
তাহলে তুমি সেই অনুযায়ী ব্যবস্থা নিও, তখন আমি এবং ইলা তোমার পাশে থাকব। ইলা যে এখন নিঝুমকে সাপোর্ট করছে, পরে যদি প্রমাণিত হয় সে নিঝুম আসলে একজন প্রতারক, তখনও তোরই পাশে থাকবে। ইলা বলে, একদম। এভাবে কিছু সময় ধরে তারা আবরাজকে বোঝানোর পর আবরাজ রাজি হয়েছিল। এরপর পরিকল্পনা অনুযায়ী তারা তাদের এক ডাক্তার বন্ধুর সাথে যোগাযোগ করে, তাকে অনেক মানিয়ে এই নাটকটা সাজায়। অতীতের এই স্মৃতি থেকে বেরিয়ে আসে আবরাজ। মার্কস আবরাজকে জিজ্ঞেস করে, নিঝুমের ব্যবহার কেমন লাগছে তোমার? এখনো অবধি তো সব ঠিকঠাকই লাগছে, তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সেটাই, তুমি আরও কিছুদিন এই অভিনয় চালিয়ে যাও আর নিঝুমের আরও বেশি করে পরীক্ষা নাও, তাহলে ওর প্রকৃতি রূপটাকে চিনতে পারবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও আমার প্রতি এখন যা যত্ন করছে সবটাই মন থেকে সহানুভূতির কারণে। এটাকে আমার লোক দেখানো অভিনয় লাগছে না। মার্কস বলে, আমার আর ইলারও তো এটাই মত। আমাদের মনে হয় নিঝুম একটা ভালো মেয়ে। এখন আশা করি তুমিও সেটা বুঝতে পারবে। আবরাজ বলে, বুঝতে পারলেও বা কি, ওই মেয়েটা প্রতারক নয় এটা বুঝতে পারলে ওর প্রতি আমার নেগেটিভ ভাবনাটাই শুধু দূর হবে। কিন্তু তোমরা যদি ভেবে থাকো এই জন্য আমি ওর সাথে এই সম্পর্কটাকে মেনে নেব, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। ওই মেয়েটাকে আমি কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না, কারণ এই বিয়েটা আমি মন থেকে করিনি। মার্কস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাদ দাও সেসব কথা। কাল তোমার মামা আসছেন। মামা হঠাৎ? আসলে উনি কোনোভাবে তোমার অসুস্থতার খবর জেনে গেছেন, মনে হয় তোমার বাবা জানিয়েছেন, তাই উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে আমি বলতে বাধ্য হয় যে তুমি সত্যি সত্যি স্মৃতি হারিয়েছ। আর এটা শুনেই তিনি নিউ ইয়র্ক থেকে লন্ডন আসার সিদ্ধান্ত নিয়েছেন। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মামাকে সব সত্যটা জানানো দরকার, না হলে উনি চিন্তিত হয়ে যাবেন। কিন্তু উনি সবটা জানলে কি মনে করবেন? সেটাও অবশ্য ঠিক। আচ্ছা, আমি দেখছি কিভাবে সবটা ম্যানেজ করা যায়। এরই মধ্যে দরজায় কেউ নক করে। আবরাজ মার্কসকে বলে, নিঝুম এসেছে বোধহয়, দাঁড়াও আমি দেখছি। বলেই মার্কস এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। নিঝুম হন্তদন্ত হয়ে ভেতরে এসে বলে, উনি ঠিক আছেন তো? আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়নি তো? নিঝুমের চোখে মুখে চিন্তায় স্পষ্ট। মার্কস বলে ওঠে, রিল্যাক্স, সব ঠিক আছে। নিঝুম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, উনি? আবরাজ তখন শুয়েছিল। মার্কস বলে, আমি ওকে ভুলভাল বুঝিয়ে শান্ত করে ঘুমাতে পাঠিয়ে দিয়েছি, চিন্তা করার কিছু নেই। নিঝুম বলে, আসলে এই অ্যাক্সিডেন্টের পর উনি যেমন হয়ে গেছেন তাতে করে আমি অনেক চিন্তিত। আমি বুঝতে পারছি তোমার চিন্তাটা। মুখে যাই বলো, তোমার মতো সাধারণ বাঙালি মেয়েরা যে বিয়েটাকে হালকাভাবে নাও না এবং স্বামীর জন্য ভীষণভাবে চিন্তিত, এটা আমি বুঝি। অনেকে গল্প পড়ে রিয়্যাক্ট না দিয়ে চলে যান, সবাই লাইক দিবেন। আর যারা আইডি থেকে নতুন গল্প পড়ছেন সবাই আইডিতে ফলো করবেন। আপনাদের লাইক ফলোতে আমাদের লেখার অনুপ্রেরণা জাগায়। ফলো করে পাশে থাকবেন। আশা করি। নিঝুম হেসে বলে, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তাছাড়া আমি যা করছি সবটাই মানবিকতার খাতিরে। সত্যিই তাই। তাহলে আজ যদি আবরাজের বদলে আমার এই অবস্থা হতো, তাহলে কি তুমি আমার জন্য এই একই রকম কনসার্ন দেখাতে? বা ইলার যদি এমন হতো, তাও কি ওর এতটা খেয়াল রাখতে যতটা আবরাজের রাখছো? নিঝুম বলার মতো কিছু খুঁজে পায় না। মার্কস বলে, সত্যটা তুমিও খুব ভালো করে জানো। তুমি আবরাজের এতটা কেয়ার করছো, এর একমাত্র কারণ ও তোমার স্বামী। ওর প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে। নিঝুম আর অস্বীকার করে কিছু বলতে পারে না, তাই সে বলে, ঠিক বলেছেন আপনি, উনি আমার দায়িত্ব। আর আমি এটাকে দায়িত্বশীলতার খাতিরেই দেখছি। আমি জানি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ওনার কাছ থেকে আমি কোনো আশাও রাখি না। এখন স্মৃতি হারানোর জন্য উনি আমার সাথে যে ভালো ব্যবহারগুলো করছেন, এই জন্য আমি তাতে গা ভাসাতে চাই না। কারণ আমি জানি ওনার স্মৃতি ফেরত এলে উনি আবার আগের মতো হয়ে যাবেন, এই সম্পর্কের ইতি টানবেন। আবেগঘন স্বরে বলে নিঝুম। মার্কস বলে, কি হয় না হয় তা নিশ্চিতভাবে বলা যায় না। জীবন পাল্টাতে সময় নেয় না। এদিকে শুয়ে থাকা আবরাজ এসব কথা শুনে বলে, সত্যি কি সবটা পাল্টাবে? আবরাজ সকাল সকাল ঘুম থেকে উঠে ডাইনিং হলে চলে আসে। ডাইনিং হলে এসে সে দেখে নিঝুম সকালের ব্রেকফাস্ট পরিবেশন করছে। আবরাজকে দেখে নিঝুম মৃদু হেসে বলে, আপনি চলে এসেছেন, আসুন বসুন, আমি আপনার খাবার বেড়ে দিচ্ছি। আবরাজ সামান্য হেসে খাবার খেতে বসে পড়ে। আবরাজ যখন খাবার খেতে বসে ঠিক তখনই হঠাৎ করে তাদের অ্যাপার্টমেন্টের কলিং বেল বেজে ওঠে।
আবরাজ বলে ওঠে, এই সকাল সকাল আবার কে এলো? নিঝুম বলে, আপনার মামা বোধহয় চলে এসেছে, দাঁড়ান আমি দেখছি। বলেই নিঝুম গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতে একজন মধ্যবয়সী লোক দেখতে পান, যার পরনে ছিল স্যুট কোট। তিনি উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, তুমি কি নিঝুম মানে আবরাজের স্ত্রী? জি। আর আপনি? আমি হলাম মিজানুর রহমান, আমি আবরাজের মামা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি ভেতরে আসুন। মিজানুর রহমান ভেতরে ঢুকতে ঢুকতে বলেন, আবরাজের ব্যাপারে যা শুনলাম তা কি সত্যি? ও কি স্মৃতি হারিয়ে ফেলেছে? নিঝুম উদাস স্বরে বলে, জি আঙ্কেল। মিজানুর রহমান ডাইনিং টেবিলে বসে থাকা আবরাজের দিকে তাকায়। আবরাজের দিকে তাকিয়ে করুণ স্বরে বলে, তুই কি আমাকেও চিনতে পারছিস না আবরাজ? আবরাজ বলে ওঠে, না, কে আপনি? মিজানুর রহমান একটা দীর্ঘশ্বাস ফেলেন, চোখে আগত জলটুকু মুছে ফেলে বলেন, তোকে আমি আর তোর মামি মিলে কত আদরে বড় করেছি, আর আজ কি না এই দিন দেখতে হলো? এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটে গেল? বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আসলে মানুষটা একটু বেশি আবেগী। স্ত্রীকে হারানোর পর এখন আরও বেশি একাকিত্ব বোধ করেন।